হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শুভঙ্কর সরকার। আজকে আমরা পরিবেশবিদ্যার একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত সাবজেক্টের প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবে এবং নিজেরা ক্লাসে প্রতিটা প্রশ্নে পার্টিসিপেট করার চেষ্টা করবে। শুরু করা যাক আজকের প্রথম প্রশ্নটা দিয়ে। কি আছে দেখে নেওয়া যাক। দেখো কি বলেছে, আমাদের হাড়ের জোরে ব্যথা সৃষ্টির কারণ হলো। আমাদের হাড়ের যে জয়েন্টগুলো হয় না, সেই জয়েন্টে ব্যথা সৃষ্টির কারণ কি? অপশান এতে বলেছে লেড, অপশান বিতে আছে পারদ, অপশান সিতে আছে ক্যাডমিয়াম, অপশান ডিতে আছে পলিথিনের ব্যবহার। তো দেখো এখানে আমরা ক্যালসিয়াম ফসফরাস যদি থাকতো চোখ বন্ধ করে উত্তরটা করে দিতে পারতাম, কিন্তু দেখো এখানে অপশানগুলো কিন্তু সেরকম দেওয়া নেই। অপশানে আছে লেড, পারদ, ক্যাডমিয়াম, পলিথিনের ব্যবহার। মানে এইটা যে একদম কনসেপচুয়াল প্রশ্ন, সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো। এখানে ক্যাডমিয়ামের অভাবে যে রোগটা হয় তার নাম হচ্ছে ইটা বা আউচ আউচ বলা হয়ে থাকে। এই রোগটা কিন্তু কি করে, এই রোগের ফলেও কিন্তু হাড়ের যে জয়েন্টটা হয় সেই জয়েন্টে কিন্তু ব্যথা হয়। তো এখানে কিন্তু উত্তরটা আমাদের অপশান সি ক্যাডমিয়াম হয়ে যাবে। ঠিক আছে, আমরা এর আগেও পড়েছি লেড মানে হচ্ছে সীসা। সীসার ফলে যে রোগটা হয় সেটা হলো কি হয়, আমাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণটা কমে যায়, অথবা ডিসলেক্সিয়া রোগ হয়, পারদের অভাবে মিনামাটা রোগ হয়। আমরা কিন্তু এগুলো সব কটাই পড়ে নিয়েছি। তো এখানে হাড়ের জোরে যে ব্যথা সৃষ্টি হয় তার কিন্তু মূল কারণ হলো ক্যাডমিয়াম মৌল। চলো পরের প্রশ্নে আমরা মুভ করি। 2 নম্বর প্রশ্ন কি বলেছে, দেহের যে অঙ্গটি অতিরিক্ত পরিমাণে লিপিড সঞ্চিত হলে ক্ষতিগ্রস্ত হয়। মানে দেহের আমাদের যে অঙ্গগুলো আছে সেই অঙ্গের মধ্যে সবথেকে বেশি পরিমাণে লিপিড সঞ্চিত হলে কোন অঙ্গটি ক্ষতিগ্রস্ত হয়? অপশান এতে আছে হৃৎপিণ্ড, অপশান বিতে আছে ত্বক, অপশান সিতে আছে কিডনি, অপশান ডিতে আছে অস্থি। ঝটপট এটার উত্তর করো, কি উত্তর হবে? তো দেখো আমাদের শরীরে যদি হৃৎপিণ্ডের মধ্যে লিপিড সঞ্চিত হয় তাহলে কিন্তু সেটা প্রচণ্ড ড্যামেজ করে দেয় এবং ক্ষতিগ্রস্ত হয়। অপশান এ কিন্তু সঠিক উত্তর হবে। এছাড়া যদি অপশানে হৃৎপিণ্ড না থাকতো তাহলে আমরা উত্তর কী করতাম, আমরা আরও কয়েকটা জিনিস দেখে নিই যেগুলোতে যদি লিপিড সঞ্চিত হয় তাহলে কিন্তু সেগুলোও ক্ষতিগ্রস্ত হয়। যেমন যকৃৎ, ঠিক আছে, যকৃতেও যদি লিপিড সঞ্চিত হয় তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া রক্তনালী, এই 3টে জায়গায় যদি লিপিড সঞ্চিত হয় তাহলে কিন্তু আমাদের দেহে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এখানে যেহেতু অপশান এতে হৃৎপিণ্ড আছে, আমরা হৃৎপিণ্ডটাই অপশান করব। যদি পরীক্ষার সময় হৃৎপিণ্ড না দিয়ে যকৃৎ বা রক্তনালী কিছু থাকে তাহলে সেটাই উত্তরটা করে নেব। চলো পরের প্রশ্নে আমরা মুভ করছি। 3 নম্বর প্রশ্ন, টেরা চোখ যে মৌলের অভাবে হয় তা হলো। অপশান এ লোহা, অপশান বি আয়োডিন, অপশান সি ক্যালসিয়াম, অপশান ডি পটাশিয়াম। তো ঝটপট বলো কোন মৌলের অভাবে কিন্তু আমাদের চোখে যে প্রবলেমটা হয়, টেরা চোখ অনেকের হয়, যে কেন হয়, কোন মৌলের অভাবে? 3 নম্বর প্রশ্নে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আয়োডিন। ঠিক আছে, এই আয়োডিনের অভাবে কিন্তু আরও অনেক রোগ হয়। যেমন আমরা যদি বলি গয়টার হতে পারে, এছাড়া জড়বুদ্ধি, এই সব রোগগুলো কিন্তু আমাদের আয়োডিনের অভাবে হয়। এগুলো সব প্রশ্নগুলোই কিন্তু ক্লাস 7-এর প্রশ্ন থেকে নেওয়া হয়েছে। যে প্রশ্নগুলোর লেভেল খুব স্ট্যান্ডার্ড সেগুলো 6, 7, 8-এর বই থেকে নেওয়া হয়েছে। যে প্রশ্নগুলো দেখবে মিডিয়াম কিন্তু পরীক্ষায় আসার মতো সেগুলো কিন্তু 3, 4, 5-এর থেকে নেওয়া হয়েছে। তো আমরা ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত বইয়ের যে সিরিজটা শুরু করেছি, এর আগেও আমরা একটা ভিডিও আপলোড করেছি যেখানে আমরা প্রায় 50টার মতো প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজকেও আমরা 50টার মতো প্রশ্ন নিয়ে আলোচনা করব, যাতে তোমাদের 3 থেকে 8 পর্যন্ত যে কোনো প্রশ্নই আসুক না কেন তোমরা পরীক্ষার হলে করতে পারো। চলো পরের প্রশ্ন আমরা যদি দেখি, প্রবাল বা কোরাল যেটাকে বলা হয় সেটা কোন পর্বভুক্ত প্রাণী? ঠিক আছে, সবার আগে জেনে নাও প্রবাল বা কোরাল কিন্তু অমেরুদণ্ডী প্রাণী, এটা কোনো মেরুদণ্ড নেই, অমেরুদণ্ডী। ঠিক আছে, এবার বলো এটা কোন পর্বভুক্ত প্রাণী? অপশান এ নিডারিয়া, অপশান বি পরিফেরা, অপশান সি মোলাস্কা, অপশান ডি কোনোটিই নয়। তো প্রবাল বা কোরাল হলো নিডারিয়া পর্বভুক্ত একটি প্রাণী। অপশান এতে আছে নিডারিয়া, তো নিডারিয়া কিন্তু উত্তর হয়ে যাবে। এটা একটা অমেরুদণ্ডী প্রাণী।
চলো নেক্সট প্রশ্নে আমরা মুভ করি। 5 নাম্বার প্রশ্ন, দারুণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। গত 20 বছর ধরে পৃথিবী থেকে নিশ্চিহ্ন প্রজাতির সংখ্যা, মানে 20 বছর ধরে যে প্রজাতিগুলো বা যে প্রাণীগুলো আর দেখা যায় না, কয়টা আছে? অপশান এতে আছে 70টি, অপশান বিতে আছে 27টি, অপশান সিতে আছে 17টি, অপশান ডিতে আছে 37টি। তো ঝটপট বলো, গত 20 বছর থেকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে এমন প্রজাতির সংখ্যা কয়টি? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 27টি। পরীক্ষায় যদি এই গত 20 বছর না বলে যদি 500 বছর বলে তাহলে কতগুলো হবে? 500 বছরে পৃথিবী থেকে কিন্তু নিশ্চিহ্ন হয়ে গেছে কতগুলো প্রজাতি? 784টি প্রজাতি। এটাও কিন্তু তোমরা লিখে রাখতে পারো খাতার মধ্যে, পরীক্ষার সময় দিতে পারে। গত 500 বছরে কিন্তু পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে 784টি প্রজাতি। নেক্সট প্রশ্ন, যারা ঘোড়ার গাড়ি চালায় তাদের কি বলে? ঘোড়ার গাড়ি যারা চালায় তাদেরকে কি বলে? অপশান এ বেহারা, অপশান বি ড্রাইভার, অপশান সি মাউথ, অপশান ডি কোচোয়ান যেটাকে বলা হয়। ঠিক আছে, তো দেখো এখানে কি উত্তরটা হবে। আমরা জানি পালকি যারা চালায় তাদেরকে বলা হয় বেহারা, ড্রাইভার গাড়ি যে চালায় মাউথটা ঠিক আমি জানি না কি হয়, কাদেরকে বলা হয়, কিন্তু ঘোড়া যারা চালায় তাদেরকে বলা হয় কোচায়ন। ঠিক আছে, অপশান ডি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান ডি। নেক্সট প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন। একটি সংশ্লেষিত খাদ্য হলো, ক্লাস 7-এর বইয়ে আছে, খাদ্য যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা যদি খুঁজো তাহলে এখানে পেয়ে যাবে। একটি সংশ্লিষ্ট খাদ্য, তো সবার আগে আমরা জেনে নিই সংশ্লিষ্ট খাদ্যটা কি। যে খাদ্যটা কৃত্রিম উপায়ে তৈরি হয় কিন্তু স্বাদ রং সব স্বাভাবিক খাদ্যের মতোই হয় তাকে আমরা বলবো সংশ্লিষ্ট খাদ্য। তো এখানে অপশানে দেখো আছে আপেল, অপশান বিতে আছে আম, অপশান সিতে আছে মাছের ঝোল, অপশান ডিতে আছে কোল্ড ড্রিঙ্কস। তো বলো একটি সংশ্লিষ্ট খাদ্য কোনটি? তো দেখো কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু কৃত্রিম উপায়ে তৈরি হয়, তাহলে কোল্ড ড্রিঙ্কস হলো একটি সংশ্লিষ্ট খাদ্য। পরীক্ষার সময় এই অপশানগুলো তো চেঞ্জ করতেই পারে না, তো আরও কিছু জিনিস হয় যেমন চিপস, আমাদের নিত্যদিন খেতে লাগে চিপস। ঠিক আছে, তারপর হচ্ছে জ্যাম, তারপরে জেলি, এগুলো সবই কিন্তু সংশ্লিষ্ট খাদ্যের মধ্যেই পড়ে। তো এখানে যে কোনো একটা অপশান দিয়েই কিন্তু পরীক্ষার সময় প্রশ্নটা দিতে পারে, তো সেই জন্য আমি তোমাদের লিখে দিলাম। চলো পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, ভিটামিন বি কমপ্লেক্স। আচ্ছা কমপ্লেক্স কেন, আমি আগের দিনও বলেছিলাম ভিটামিনের একটা পুরো ক্লাস কিন্তু তোমাদের করিয়ে দেওয়া হয়েছে, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। ভিটামিন বি কমপ্লেক্স মানে অনেকগুলো ভিটামিন একত্রিত থাকে বলেই তাই আমরা ভিটামিন বি কমপ্লেক্স বলে থাকি। এর অভাবজনিত রোগটা কি? অপশান এতে আছে রিকেট, অপশান বিতে আছে অন্ধত্ব, অপশান সিতে আছে বেরিবেরি, অপশান ডিতে আছে গয়টার। তো আমরা দেখলাম আয়োডিনের অভাবে গয়টার রোগটা হয়, তাহলে এটা হচ্ছে না। অন্ধত্ব রোগ হয় ভিটামিন এর অভাবে। রিকেট মানে কি, শরীরের হাত পা যদি বেঁকে টেকে যায় বাচ্চাদের যেটা হয় সেটা হলো ভিটামিন ডি এর অভাবে। তাই সূর্যের আলোয় বাচ্চাদেরকে রাখতে হয় যাতে হাড়গুলো বা শরীরের অস্থিমজ্জাগুলো যেন ঠিকঠাক সুস্থ এবং স্বাভাবিক থাকে। তাহলে একমাত্র বেরি রোগটা পড়ে থাকলো যেটা ভিটামিন বি কমপ্লেক্সের অভাবেই হয়, তাহলে অপশান সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। চলো পরের প্রশ্ন, ভারতের একটি বায়োডাইভার্সিটি হটস্পট হলো। তো বায়োডাইভার্সিটি হটস্পট ভারতে 4টে আছে, আমি এর আগের দিনও বলেছিলাম। তো তার মধ্যে এই 4টে অপশানের মধ্যে কোনটা বায়োডাইভার্সিটি হটস্পট? তো অপশান এতে আছে দেখো পশ্চিম হিমালয়, অপশান বিতে আছে পূর্ব হিমালয়, অপশান সিতে আছে পূর্বঘাট পর্বতমালা, অপশান ডিতে আছে তরাই অঞ্চল। তো আমরা যদি 4টে বায়োডাইভার্সিটি হটস্পটের নাম যদি জানি তাহলে আমরা উত্তরটা চট করে বের করে নিতে পারবো। তো প্রথম হটস্পটটার নাম হলো পশ্চিমঘাট পর্বতমালা, তো এখানে পূর্বঘাট পর্বতমালা আছে, তার মানে এটা উত্তর হবে না। 2 নাম্বারটা যদি আমরা বলি ইন্দো বার্মা জায়গা, যেটা মানে হচ্ছে আসাম বাদ দিয়ে আমাদের যে পূর্ব দিকে যতগুলো স্টেট আছে সেগুলোকে বলা হচ্ছে, তার সঙ্গে মায়ানমারটা বা বার্মাটাকেও ধরা হয় ইন্দো বার্মা, সেটা অপশানে নেই। 3 নাম্বার যেটা বলি সুন্দাল্যান্ড, সেটাও অপশানে নেই। 4 নাম্বার আছে হিমালয়। এবার হিমালয় বলতে পুরো হিমালয়টাই কি বায়োডাইভার্সিটি হটস্পট? না, হিমালয়ের মধ্যে পূর্ব দিকে যে হিমালয়টা আছে পূর্ব হিমালয় সেটাই কিন্তু বায়োডাইভার্সিটি হটস্পট। তো এখানে দেখো পূর্ব হিমালয় আছে, অপশান বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান বি হয়ে গেল। নেক্সট প্রশ্ন 10 নম্বর প্রশ্ন,
এর আগে এমন প্রশ্ন কোনো জায়গায় করেছো কিনা আমি জানি না। এরকম প্রশ্ন দেখো, পরিবেশের একটা প্রশ্ন রাখা হয়েছে, এক ব্যক্তির ওজন যদি 60 কেজি হয় তবে তার দেহে জল আছে কত কেজি। একদম পুরো পাতি অঙ্কের মতো একটা জিনিস দিয়েছি আমি, কারণ প্রশ্ন কেমন হবে জানা যায়নি, ঠিক আছে। কারণ তোমরা যদি প্রশ্নের সিলেবাসটা যদি দেখো এবার, মানে যেটা আমাদের নোটিফিকেশান হিসেবে পাবলিশ করা হয়েছিল, সেখানে পরিবেশ থেকে 30 নাম্বার, মানে প্রত্যেকটা সাবজেক্ট থেকে 30 নাম্বার করে কিন্তু থাকবে। কিন্তু আগের বার 2022-এ 30-এর মধ্যে 15 নাম্বার থাকে সাবজেক্ট থেকে, 15 নাম্বার থাকবে পেডাগজি থেকে, এটা কিন্তু বলেছিল। এবার কিন্তু সেটা বলেনি, মানে 30 নাম্বার টোটাল থাকবে। এবার পেডাগজি 15টা থাকতেও পারে, নাও থাকতে পারে, এরকম কিন্তু বাধ্যতামূলক কিন্তু সেই সিলেবাসটা সেটা কিন্তু দেয়নি। যদিও এনসিটির গাইডলাইন হিসেবে সিটের যেভাবে প্রশ্ন হয় সেভাবেই প্রশ্ন রাখবে আশা করা যায়, কিন্তু তবুও কিন্তু একটা দোটানা থেকে যাচ্ছে যে 15টা প্রশ্ন সাবজেক্ট আর 15টা পেডাগজি থাকবে। তো তাই জন্যই কিন্তু আমি একটু ঘুরিয়ে ঘাড়িয়ে প্রশ্নগুলো আনার চেষ্টা করছি, যাতে তোমরা পরীক্ষার হলে প্রশ্নগুলো কমন পেয়ে যাও। তো দেখো, একজন ব্যক্তির ওজন যদি 60 কেজি হয় তবে তার দেহে জলের ওজন কত। অপশান 4টে দেওয়া আছে। এবার আমরা এটা করবো কী করে। আমরা জানি একজন সুস্থ মানুষ বা সুস্থ বা স্বাভাবিক মানুষের দেহে 70% জল থাকে। কত পার্সেন্ট জল থাকে? 70%। তার ওজন যদি 60 কেজি হয় তাহলে এইটার সঙ্গে 70% গুণ করে দিলে উত্তর বেরিয়ে যাবে। তাহলে কি করব, 60 × 70/100, দুটো শূন্য কেটে দিলাম, 6 × 7 = 42 কেজি। তাহলে অপশান ডিতে উত্তর আছে। অপশান ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। এরকম অঙ্কও কিন্তু ছোটো ছোটো পরিবেশের মধ্যে দিতেই পারে। এটা কিন্তু পরিবেশ রিলেটেড, মানুষ সম্পর্কে একটা তোমাদের প্রশ্ন ছিল। চলো পরের প্রশ্নে আমরা মুভ করি। 11 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, নিচের কোন গ্যাসটি বিশ্ব উষ্ণায়ন ঘটায় না। খুব সুন্দর প্রশ্ন। এতদিন আমরা ঘটায় কোনগুলো সেগুলো জেনে এসেছি, আজকে না বলেছে। তো দেখো, অপশান এতে আছে মিথেন, অপশান বিতে আছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, অপশান সিতে আছে নাইট্রাস অক্সাইড, অপশান ডিতে আছে কার্বন ডাইঅক্সাইড। তো দেখো, আমরা যদি বিশ্ব উষ্ণায়ন ঘটায় কোন কোন গ্যাসগুলো সেগুলো যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে কিন্তু উত্তর বেরিয়ে যাবে। তো দেখো, মিথেন CH4, তাই তো, CH4 এ তো বিশ্ব উষ্ণায়ন ঘটায়, তার মানে এটা উত্তর হবে না। নাইট্রাস অক্সাইড N2O, যেটাকে আমরা লাফিং গ্যাস বলি, এটাও তো বিশ্ব উষ্ণায়ন ঘটায়। কার্বন ডাইঅক্সাইড যথেষ্ট পরিমাণে বিশ্ব উষ্ণায়ন ঘটায়। আর এটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2। তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইডটাই কিন্তু বিশ্ব উষ্ণায়ন ঘটায় না। তাহলে অপশান বি কিন্তু এখানে সঠিক উত্তর। তাহলে 11 বি নাম্বার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। চলো পরের প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, VBI প্রশ্ন। অহরের ডাল বা বেসন, ঠিক আছে, আমরা যে বড়াটা খাই যে বেসন দিয়ে, সেই বেসন বা অহরের ডাল সঙ্গে ভেজাল হিসেবে কি মেশানো থাকে বা ভেজাল হিসেবে মেশানো হয়, এটা কী? অপশান এ মুগ ডাল, অপশান বি মুসুর ডাল, অপশান সি খেসারির ডাল, অপশান ডি ছোলার ডাল। তো অহরের ডাল বা বেসনের সঙ্গে ভেজাল হিসেবে কি মেশানো হয়? তো এখানে কিন্তু ভেজাল হিসেবে খেসারির ডাল মেশানো হয়ে থাকে। অপশান সি কিন্তু সঠিক উত্তর। এবার মেশানো হয় কেন? কারণ দুটোই একই রকম দেখতে হয়, ঠিক আছে, তাই মেশানো যেতেই পারে। তো এই খেসারির ডাল মেশালে প্রবলেমটা কী হয় সেটা জানতে হয়। খেসারির ডাল মেশালে এই খেসারির ডালের মধ্যে এক ধরনের বিষ থাকে, ঠিক আছে, যেটাকে আমরা বলি ODAP বিষ, ঠিক আছে, ODAP বিষ। এই বিষটার ফলে কি হয়, এই বিষের ফলে মানুষ কিন্তু প্যারালাইসিস বা পঙ্গু হয়ে যেতে পারে। পঙ্গু, ঠিক আছে, প্যারালাইসিস হয়ে যেতে পারে। তাই অহরের ডালে যদি খেসারির ডাল মেশানো থাকে বা বেসনের মধ্যে যদি খেসারির ডাল মেশানো থাকে তাহলে মানুষ কিন্তু এই ODAP বিষের প্রভাবে কিন্তু পঙ্গু বা প্যারালাইসিস হয়ে যেতে পারে। এটাই কিন্তু ভেজাল হিসেবে মেশানো হয়ে থাকে। চলো পরের প্রশ্নে আমরা মুভ করি। 13 নম্বর প্রশ্ন, ব্যাটারি তৈরির কারখানা থেকে উৎপন্ন বজ্রে পাওয়া যাচ্ছে, এটা বজ্র বানানটা ভুল আছে, বজ্রে, ঠিক আছে, পাওয়া যায়। অপশান এ তামা, অপশান বি লোহা, অপশান সি সীসা, অপশান ডি ক্যাডমিয়াম। তো আমরা ক্যাডমিয়ামটা কী জিনিস একটু আগে দেখে দিয়েছি, ঠিক আছে, তাহলে ক্যাডমিয়াম তো হচ্ছে না। তাহলে কলকারখানা থেকে কি পাওয়া যায়? সীসা পাওয়া যায়। সীসা কী করে? সীসা হচ্ছে আমাদের দেহে যে হিমোগ্লোবিন আছে, সেই হিমোগ্লোবিন মানে রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন আছে সেই হিমোগ্লোবিনের পরিমাণ কমিয়ে দেয়। এছাড়া কি করে, ডিসলেক্সিয়া যে পঠন অক্ষমতা, ডিসলেক্সিয়া যে রোগটা, সেই রোগের জন্যও কিন্তু এই সীসা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানে সেই রোগটার জন্য সীসা কিন্তু দায়ী। তাহলে ব্যাটারি তৈরি কারখানা থেকে
কারখানা থেকে যে বজ্র পদার্থ পাওয়া যায় সেটা হলো সীসা। নেক্সট প্রশ্নে আমরা মুভ করছি 14 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বায়বীয় কাণ্ড নয়? ঠিক আছে, অপশান এতে আছে কচুরিপানা, অপশান বিতে আছে ফণিমনসা, অপশান সিতে আছে অর্কিড, অপশান ডিতে আছে বেল। ঝটপট উত্তর করো। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে? নিচের কোনটি বায়বীয় কাণ্ড নয়? এগুলো কিন্তু ক্লাস 3 প্রশ্ন, বইয়ের প্রশ্ন, হ্যাঁ, কিন্তু প্রশ্নগুলো কিন্তু আসার মতো। তো ঝটপট বলো কি হবে। তো এখানে কিন্তু সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান এ কচুরিপানা। কচুরিপানা কিন্তু একটি বায়বীয় কাণ্ড নয়, বাকি সবগুলো কিন্তু বায়বীয় কাণ্ড। চলো পরের প্রশ্নে আমরা যাই। 15 নম্বর প্রশ্ন, এটাও ক্লাস 3 প্রশ্ন। সজনের ডাঁটা হলো এক প্রকার। সজনের ডাঁটা, ঠিক আছে, কী জিনিস? অপশান এ কাণ্ড, অপশান বি মূল, অপশান বি বীজ, অপশান ডি ফল বা ফুল বলতে পারো, ফুলও বলা যেতে পারে, এটা কোনো অসুবিধা নেই, কারণ ফুল থেকেই তো সজনে হয়। তো সজনের ডাঁটা হলো এক প্রকার কি? ঝটপট বলো। যারা জানো উত্তরটা ফটাফট বলো। 15 নম্বর প্রশ্ন। তো সজনের ডাঁটা হলো এক ধরনের ফল বা ফুল, ঠিক আছে। তো এবার দুটো অপশানই কখনো একসময় থাকবে না, ফল বা ফুল, যে কোনো একটা থাকবে, যেটাই থাকুক সেটাতেই উত্তর আসবে। তো বিশেষ করে ক্লাস 3 বইয়ে কিন্তু ফল দেওয়া আছে, কিন্তু অ্যাকচুয়ালি উত্তরটা কিন্তু ফুল হয়, ঠিক আছে। তাই আমি পাশে লিখে দিলাম। এখানে এক ধরনের অ্যাসিড থাকে যেটা হলো অ্যামিনো অ্যাসিড, এই সজনে ডাঁটাতে, ঠিক আছে। কী অ্যাসিড? অ্যামিনো অ্যাসিড, যেটা আমাদের প্রোটিন হিসেবে কাজ করে, ঠিক আছে, অ্যামিনো অ্যাসিড। আর আমাদের শরীরে কিন্তু অ্যামিনো অ্যাসিড খুব প্রয়োজন। এই অ্যামিনো অ্যাসিড কিন্তু আমরা সজনের ডাঁটা থেকে পাওয়া যায়। তাই ডাক্তাররা বলবে ডাঁটা চেপাতে, সজনের ডাঁটা বেশি করে চেপাতে বলে, কেন? এই অ্যামিনো অ্যাসিডের জন্য। তাহলে 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান ডি। নেক্সট প্রশ্নে আমরা মুভ করি। 16 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, যত সংখ্যক মৌল বিভিন্ন যৌগ আকারে জীবদেহে থাকে তা হলো, মানে আমরা জানি অনেকগুলো মৌল আছে, সেই মৌলগুলো আমরা পিরিয়ডিক টেবিল যদি পর্যায় সারণী পড়ে থাকি কখনো, তখন দেখব আমরা অনেকগুলো মৌল পাওয়া যায়, ঠিক আছে। সেই মৌলগুলোর মধ্যে তো প্রকৃতিতে পাই 92, কোনো বইতে দেখবে 96 মৌল পাওয়া যায়, ঠিক আছে। তো এই মৌলগুলির মধ্যে আমাদের জীবদেহে যৌগ আকারে কতগুলো মৌল থাকে? তাহলে অপশান এতে আছে 25টি, অপশান বিতে আছে 16টি, অপশান সিতে আছে 92 মানে 92টি, অপশান ডিতে আছে 42টি। দেখো এগুলো বাংলায় লেখা আছে, তার মানে এটা 42, 82 নয়, কেউ ভুল করো না। তো দেখো প্রকৃতিতে আছে 92 থেকে 96টি মৌল, তাহলে অপশান সি তো উত্তর হবে না। তো সবকটা মৌলই তো আমাদের শরীরে নেই, ঠিক আছে। তাহলে আমাদের শরীরে জৈব আকারে কতগুলো মৌল আছে? ঝটপট বলো। আমাদের শরীরে কিন্তু জৈব আকারে মৌল আছে মাত্র 25টি, অপশান এ 25টি। তার মধ্যে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ঠিক আছে, হাইড্রোজেন, এগুলো কিন্তু বেশি পরিমাণে আছে। তো এই 25টি মৌল কিন্তু আমাদের শরীরে জৈব আকারে জীবদেহে রয়েছে। চলো পরের প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, আরও একটা দারুণ প্রশ্ন। আমাদের দেশে দিনের বেলায়, মাইন্ড ইট, দিনের বেলায় শব্দের গ্রহণযোগ্য মাত্রা হলো অপশান এ 35 ডেসিবেল, অপশান বি 50 ডেসিবেল, অপশান সি 60 ডেসিবেল মানে 60 ডেসিবেল, অপশান ডি 90 ডেসিবেল। দিনের বেলায় শব্দের গ্রহণযোগ্য মাত্রা আমাদের দেশে, আচ্ছা আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডেসিবেল হয়, ঠিক আছে। তো সাধারণত এই প্রশ্নটা যদি আমরা দেখি, আমরা যেখানে বসবাস করি, মানে আমাদের যে বাসস্থল বা আবাসিক যেটা বলা হয়, সেখানে দিনের বেলায় শব্দের গ্রহণযোগ্য মাত্রা কত? দিনের বেলায় একটা হয়, রাত্রের বেলা আর একটা হয়, ঠিক আছে, দুটো মাত্রা থাকে। তো দিনের বেলা যদি বলে সেটা কিন্তু অ্যাপ্রক্সিমেট যদি বলা হয় আবাসিক অঞ্চল বা বসবাসজনক, সেখানে কিন্তু 55 ডেসিবেল হয়ে থাকে, ঠিক আছে। আর রাত্রিবেলা যদি বলা হয় সেটা 45 হয়ে যায়, ঠিক আছে। ডেসিবেলের ডি লিখলাম। তো দেখো এখানে কিন্তু উত্তরটা সেইভাবে কোনোটাই নেই। তো দিনের বেলা যেহেতু বলেছিল 55 ডেসিবেল, তাহলে এটা আমরা 60 অ্যান্সার করতেই পারি, কারণ এটা আবাসিক অঞ্চলে হয়। যদি যেখানে মানে যানজটপূর্ণ বা বাণিজ্যিক অঞ্চল যদি বলা হয়, সেখানে আমরা দেখি 60 থেকে 70 ডেসিবেলের মধ্যে। তো ওই জন্যই কিন্তু আমরা উত্তরটা কিন্তু 60 করে নেব, কারণ এখানে কোনো জায়গায় ডিটোভাবে বলা নেই যে আবাসিক অঞ্চল না বাণিজ্য অঞ্চল না, কিছু বলেনি। তো আবাসিক অঞ্চলে দিনের বেলায় 55 ডেসিবেল, কিন্তু বাণিজ্যিক অঞ্চলে দিনের বেলায় কিন্তু 60 থেকে 70, 65 ডেসিবেলটা আমরা অ্যাপ্রক্সিমেট ধরে থাকি, যেখানে আমরা সেই আওয়াজটা কিন্তু আমাদের কানের পক্ষে বেশ মানে শুনতে আমরা সহ্য করতে পারবো, তার বেশি হলে আমরা সহ্য করতে পারি না। তো সেরকম হিসেবেই আমরা কিন্তু উত্তরটা 60 ডেসিবেল নিয়ে নিলাম।
কিছু কিছু প্রশ্নের উত্তর কিন্তু এরকম থাকে যেগুলো হয়তো আমরা খুব জানলেও ধার কাছে একটা অপশান দিয়ে দেয়, যেগুলো পিএসসি কিন্তু খুব বেশি এই প্রশ্নগুলো দিয়ে থাকে। চলো পরের প্রশ্নটা আমরা দেখি, জেরোফাইটিক উদ্ভিদ দেখা যায় কোথায়? অপশান এতে আছে তৃণভূমিতে, অপশান বিতে আছে পর্ণমোচী অরণ্য, অপশান সিতে আছে অতিমাত্রায় বৃষ্টিপাত অঞ্চলে, অপশান ডিতে আছে মরুভূমি অঞ্চলে। তো জেরোফাইটিক উদ্ভিদ দেখা যায় কোথায়? ঝটপট বলো, বা জেরোফাইটিক উদ্ভিদের নাম কয়েকটা বলো তো আগে, কোনগুলো জেরোফাইটিক উদ্ভিদ? যেমন আমরা যদি বলি ক্যাকটাস, এই ক্যাকটাস কিন্তু কোনো ব্যান্ড বা ব্যান্ডের নাম না, কিন্তু এটা একটা গাছের নাম। ক্যাকটাস, অ্যালোভেরা, এগুলো কিন্তু জেরোফাইটিক উদ্ভিদ। এগুলো কোথায় দেখা যায়? এগুলো সাধারণত মরু অঞ্চলে দেখা যায় বা মরুভূমি অঞ্চলে দেখা যায়। তাহলে অপশান ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে জেরোফাইটিক উদ্ভিদ দেখা যায় মরুভূমি অঞ্চলে। তাহলে 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান ডি। নেক্সট প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, ইম্পর্টেন্ট খুব প্রশ্নটাই, ঠিক আছে? তো জলাভূমিতে শৈবাল পচে যে বিষ নির্গত হয়, শৈবাল পচে যে বিষ নির্গত হয় তার নাম কি? অপশান এ কার্বনেট, অপশান বি আলফা টক্সিন, অপশান সি আর্সেনেট, অপশান ডি স্ট্রিকনিন বা স্ট্রিকনিন, ঠিক আছে? তো বলো, জলাভূমিতে শৈবাল পচে যে বিষ নির্গত হয় তার নাম কি? 19 নম্বর প্রশ্ন, ঝটপট উত্তর করো। জলাভূমিতে শৈবাল পচে যে বিষ নির্গত হয় তার নাম অপশান ডি স্ট্রিকনিন, ঠিক আছে? তাহলে 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান ডি হয়ে গেল। নেক্সট প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, আরও একটা সুন্দর প্রশ্ন, ইলেকট্রোস্ট্যাটিক্স স্পেসিপিটের ব্যবহার করা হয় কিসে? ইলেকট্রোস্ট্যাটিক্স স্পেসিপিটেটস ব্যবহার করা হয় কিসে? অপশান এ জলদূষণ রোধ করতে, অপশান বিতে আছে বায়ু দূষণ রোধ করতে, অপশান সিতে আছে মৃত্তিকা দূষণ রোধ করতে, অপশান ডিতে আছে শব্দ দূষণ রোধ করতে। তো ঝটপট বলো এখানে উত্তরটা কী হবে? ইলেকট্রোস্ট্যাটিক্স স্পেসিপিটেটর ব্যবহার করা হয় কী জন্য? এখানে কিন্তু উত্তরটা হবে বায়ু দূষণ রোধ করতে। আমাদের যে বায়ু দূষণ হয় সেই বায়ু দূষণ রোধ করতে কিন্তু আমরা এইটা ব্যবহার করে থাকি। তাহলে অপশান বি কিন্তু 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন, বিপন্ন বা বিলুপ্ত পাই জীবের তালিকা জানা যায়। ক্লাস 8-এর বইয়ে এই প্রশ্নটা আছে, তো ক্লাস 8-এর বই থেকে এটা নেওয়া হয়েছে। তো বিপন্ন বা বিলুপ্ত পাই জীবের তালিকা জানা যায়, অপশান এতে আছে রেড ডাটা বুক, অপশান বি ব্লু ডাটা বুক, অপশান সি গ্রিন ডাটা বুক, অপশান ডি বিলুপ্ত বা বিপন্ন ডাটা বুক। তো বলো, বিলুপ্ত বা বিপন্ন পাই জীবের তালিকা জানা যায় কোথা থেকে? তো এই বিলুপ্ত বা বিপন্ন দেখে অনেকেই এটা টিক মারবে, কিন্তু এটা উত্তর হবে না, ঠিক আছে? বিলুপ্ত বা বিপন্ন পাই জীবের তালিকা জানা যায় রেড ডাটা বুক থেকে। এই রেড ডাটা বুক একটা সংস্থা পাবলিশ করে থাকে যার নাম হচ্ছে IUCN। তাহলে নেক্সট প্রশ্নে আমরা মুভ করছি, 22 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্ন কেমন করে ঘুরিয়ে আসতে পারে। সুন্দরলাল বহুগুণা হলো একজন কে? সুন্দরলাল বহুগুণা কিসের সঙ্গে জড়িত এরকম বলেনি, কিন্তু কে, ঠিক আছে? একজন। অপশান এতে বলেছে রাজনীতিবিদ, অপশান বিতে আছে পরিবেশ রক্ষক, অপশান সিতে আছে স্বাধীনতা সংগ্রামী, অপশান ডিতে আছে শিক্ষক। তো ঝটপট বলো সুন্দরলাল বহুগুণা কিসের সঙ্গে জড়িত ছিল বা কি রিলেটেড জড়িত ছিল? তো সুন্দরলাল বহুগুণা কিন্তু চিপকো আন্দোলন, আর চিপকো আন্দোলনটা হলো পরিবেশ সংক্রান্ত একটা আন্দোলন, ঠিক আছে? সুন্দরলাল বহুগুণা এবং তার ওয়াইফ মানে তার স্ত্রী কিন্তু দুজনে মিলেই কিন্তু এই চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। চিপকো কথার অর্থ হলো জড়িয়ে ধরা, ঠিক আছে? তো উনি একজন কি? উনি একজন হলো পরিবেশ রক্ষক। অপশান বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। চলো পরের প্রশ্নে আমরা মুভ করছি, 23 নম্বর প্রশ্ন, দারুণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভিভিআই প্রশ্ন। আমেরিকার মরু অঞ্চলে রেড ইন্ডিয়ানরা পাথরের তৈরি যে বাড়িতে থাকে তার নাম কি? অপশান এতে আছে ইগলু, অপশান বিতে আছে পুয়ে বলা, অপশান সিতে আছে তাঁবু, অপশান ডিতে আছে ঝুপড়ি। আমেরিকার মরু অঞ্চলে রেড ইন্ডিয়ানরা পাথরের তৈরি যে বাড়িতে থাকে তার নাম কি? ঝটপট বলো। 23 নম্বর প্রশ্ন, ঝটপট উত্তর করো সবাই। এখানে কিন্তু সঠিক উত্তরটা হয়ে যাবে পুয়ে বলা,
ঠিক আছে, অপশান বি কিন্তু সঠিক উত্তর। মানে আমেরিকার মরু অঞ্চলে যে পাথরে তৈরি বাড়িগুলো আছে, যেখানে রেড ইন্ডিয়ানরা থাকে, সেই বাড়িগুলোকে বলা হয় পুয়েওয়ালা। নেক্সট প্রশ্ন, 26 নম্বর প্রশ্ন, আরও একটা ভিভিআই প্রশ্ন। আজকের প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই মারাত্মক প্রশ্ন, যেগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো। পেঙ্গুইনদের রক্ষা করার জন্য 12টি দেশের মধ্যে আন্টার্কটিকা চুক্তি হয়েছিল কবে? এবার ব্যাপার হলো, পরীক্ষার সময় আসতে পারে আন্টার্কটিকা চুক্তি কাদের মধ্যে হয়েছিল বা কোন কোন দেশের মধ্যে হয়েছিল, দেশের নাম চাইবে না, মানে কয়টি দেশের মধ্যে হয়েছিল, উত্তরে কিন্তু 12টি দেশের মধ্যে। কী নিয়ে চুক্তি হয়েছিল? পেঙ্গুইনদের রক্ষা করার জন্য। দেখো, এই একটা লাইনের মধ্যে কিন্তু 3টে প্রশ্ন রেখে দেওয়া হয়েছে। এবার সাল কত সেটা তো পরের কথা। তো বলো, অপশান এতে আছে 1920, অপশান বিতে আছে 1950, অপশান সিতে আছে 1959, অপশান ডিতে আছে 1905। তো ঝটপট বলো উত্তর কী হবে। পেঙ্গুইনদের রক্ষা করার জন্য 12টি দেশের মধ্যে আন্টার্কটিকা চুক্তি হয়েছিল কবে? 24 নম্বর প্রশ্ন, ঝটপট উত্তর করো। এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 1959 সালে কিন্তু 12টি দেশের মধ্যে পেঙ্গুইনদের রক্ষার জন্য আন্টার্কটিকা চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়েছিল। তাহলে 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান সি। নেক্সট প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন, আরও একটা সুন্দর প্রশ্ন। মরুভূমির যে বিষাক্ত সাপের লেজে ঝুমঝুমি থাকে তা হলো, মানে সেই সাপটার নাম কি? মরুভূমির যে বিষাক্ত সাপ তার নাম কি? এরকমও প্রশ্নে আসতে পারে। অপশান এতে আছে জারবিল, অপশান বিতে আছে কেউটে, অপশান সিতে আছে র্যাটল সাপ, অপশান ডিতে আছে ঢোড়া সাপ। তো মরুভূমির যে বিষাক্ত সাপের লেজে ঝুমঝুমি থাকে তা কোন সাপ? ঝটপট বলো, 25 নম্বর প্রশ্ন। এই সাপটা কিন্তু মাংসাশী প্রাণী, মানে মাংস খেয়ে নিতে পারে, মানে যেখানে কামড়াবে সেখান থেকে মাংস তুলে কিন্তু খেয়ে নিতে পারে। ঠিক আছে, তো এই সাপটার নাম হলো অপশান সি, র্যাটল সাপ বা রাটল সাপ। ঠিক আছে, র্যাটল বা রাটল। তো মরুভূমির যে বিষাক্ত সাপ যার লেজে ঝুমঝুমি থাকে তার নাম হলো র্যাটল বা রাটল। নেক্সট প্রশ্ন, 26 নম্বর প্রশ্ন, ডেঙ্গু রোগের জন্য বহনকারী যে পানি তার নাম কি? অপশান এ অ্যানাফিলিক্স মশা, অপশান বি কিউলেক্স মশা, অপশান সি এডিস মশা, অপশান ডি মাছি। তো আমরা জানি মশা কিন্তু ডেঙ্গু রোগ ছড়ায়। তো কোন মশা? ইজিপ্টের যে এডিস মশাগুলো আছে, মানে এডিস ইজিপ্টিয়ান মশা, সেগুলোই কিন্তু আমাদের ডেঙ্গু রোগ ছড়ায়। তাহলে এডিস মশা কিন্তু অপশান সি সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান সি। নেক্সট প্রশ্ন, 27 নম্বর প্রশ্ন, দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা আমরাও কিন্তু একটু আগে মনে হয় এর আগে কোনো একটা সেটে করিয়েছিলাম নাকি, যাই হোক এই টাইপের একটা প্রশ্ন কিন্তু হয়তো করিয়েছিলাম। ত্রিফলা ক্লাস 8-এর বইয়ে আছে, তোমরা বই দেখতে পারো। ত্রিফলাতে থাকে প্রচুর পরিমাণে কি? অপশান এ ভিটামিন এ, অপশান বি ভিটামিন ডি, অপশান সি ভিটামিন সি, অপশান ডি ভিটামিন ই। তো ত্রিফলাতে কোন ভিটামিনটা প্রচুর পরিমাণে থাকে? আচ্ছা আমাকে আগে বলো, ত্রিফলা মানেটা কি? যে ত্রিফলা মানে 3টি ফলের সমাহার। কি কি ফলগুলো থাকে? হর্তকি বা হরতকি যেটাকে বলি আমরা, হর্তকি, আমলকি, আর কি থাকে? আর থাকে বয়রা। বয়রা। এই 3টে ফলের মিশ্রণ বা 3টে ফলকে একসঙ্গে বলা হয় ত্রিফলা। এই ত্রিফলার ফলে কিন্তু আমাদের যে হজম ক্ষমতা, আমাদের যে পরিপাকতন্ত্র, আমরা যে খাই যে পরিপাকতন্ত্র, সেই পরিপাকতন্ত্রকে কিন্তু এই ত্রিফলা কিন্তু ভালো রাখে। তাই দেখবে অনেকেই আমলকি, অনেক ডাক্তার আমলকি খেতে বলে, ত্রিফলা তো পাওয়া যায় না ওইভাবে, তো ওই জন্য অনেকে বলে আমলকি খেতে। সেদ্ধ করে আমলকি কাঁচা ভাতের সঙ্গে কিন্তু খেলে কিন্তু খুব উপকার করে, মানে পরিপাকতন্ত্র বা হজম বা আমাদের শরীরকে কিন্তু সুস্থ রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এই ত্রিফলা থেকে কোন ভিটামিনটা পাওয়া যায়? ঝটপট বলো। এখানে যে সঠিক উত্তরটা হয়ে যাবে ভিটামিন সি। ত্রিফলা থেকে কিন্তু ভিটামিন সি পাওয়া যায়। তাহলে 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান সি। নেক্সট প্রশ্ন, 28 নম্বর প্রশ্ন, আরও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। মাস ফ্লাওয়ারিং দেখা যায় যে উদ্ভিদে? মাস ফ্লাওয়ারিং দেখা যায় কোন উদ্ভিদে? অপশান এ বাঁশ, অপশান বি শাল, অপশান সি সুন্দরী, অপশান ডি ক্যাকটাস। যে গাছগুলোতে 40 থেকে 50 বছর পর পর ফুল ও ফল দেখা যায় তাকেই আমরা বলি মাস ফ্লাওয়ারিং। তো এটা কোন গাছে দেখা যায়? ঝটপট বলো, আশা করি সবাই পারবে। এখানে 28 নম্বর প্রশ্ন।
তো মাস ফ্লাওয়ারিং দেখা যায় বাঁশ গাছে। এবার অনেকেই বলবে বাঁশ গাছে ফুল হয়, হ্যাঁ হয়। সাধারণত ফুল আমরা দেখি না, বাট 40-50 বছর বা 20-25 বছর পর পর কিন্তু আমরা দেখি বাঁশ গাছে কিন্তু ফুল দেখা যায়। এখানে কিন্তু অপশান এ কিন্তু সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট প্রশ্ন 29 নম্বর প্রশ্ন, আরও একটা সুন্দর প্রশ্ন, আমাদের রাজ্য নিয়ে প্রশ্ন। আমাদের রাজ্যে ফ্রেজারগঞ্জে, যেটা বকখালির আগে আছে ফ্রেজারগঞ্জ, সেই ফ্রেজারগঞ্জে কোন অপ্রচলিত শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়? অপশান এ সৌরশক্তি, অপশান বি বায়ু শক্তি, অপশান সি জোয়ার ভাটার শক্তি, অপশান ডি ভূতাপ শক্তি। তো ফ্রেজারগঞ্জে কোন অপ্রচলিত শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে? ঝটপট বলো। ফ্রেজারগঞ্জে কিন্তু বায়ু শক্তি থেকে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে, তাহলে অপশান বি কিন্তু সঠিক উত্তর। টারবাইনের চাকা ঘুরিয়ে কিন্তু বায়ু শক্তির মাধ্যমে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। চলো পরের প্রশ্ন 30 নম্বর প্রশ্ন, বিভিন্ন ধরনের বায়ু দূষণগুলি আলোচনা করো। এটি কি ধরনের প্রশ্ন? দেখো আলোচনা করতে বলা হয়েছে, তাহলে এই প্রশ্নটা কি হতে পারে? মানে বিস্তারিতভাবে বলতে হবে। আর বিস্তারিতভাবে বলা মানে কি, সেই প্রশ্নটা কি রচনাধর্মী প্রশ্ন হবে, তাহলে অপশান এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন 31 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, পৃথিবীর কেন্দ্রে তাপমাত্রা পায়। অপশান এতে আছে 4000 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশান বি 5000 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশান সি 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশান ডি 7000 ডিগ্রি সেন্টিগ্রেড। পৃথিবীর কেন্দ্র মানে সেন্টার অফ দ্য আর্থ, যদি বলি আমরা সেন্টার অফ দ্য আর্থে পৃথিবীর টেম্পারেচার কত বা তাপমাত্রা কত? পৃথিবীর কেন্দ্রে তাপমাত্রা কত হয়? তো পৃথিবীর কেন্দ্রে তাপমাত্রা সবথেকে বেশি কত পাই? 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। কারণ পাই কেন? কারণ এই জায়গাটা কিন্তু মেজারমেন্ট করাটা খুব মুশকিল, তাই ধরা হয় যে পাই 6000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সেখানে আছে। তাহলে অপশান সি কিন্তু সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 32 নম্বর প্রশ্ন, সপ্তর্ষি মণ্ডল। সপ্তর্ষি মণ্ডল মানে 7টি তারা বা ঋষির সমাহার যেটাকে বলা হয়, ঠিক আছে? চাইলে সপ্তর্ষি মণ্ডলের 7টা ঋষির নাম তোমরা বলতে পারো যে কমেন্টে, আর না যদি কেউ না জেনে থাকো তাহলে একটু পড়ে নিও, ঠিক আছে? 3 বা 4 বইয়ে এই টপিকটা আছে কিন্তু। সপ্তর্ষি মণ্ডল দেখা যায় কোন আকাশে? অপশান এ উত্তর পূর্ব আকাশে, অপশান বি দক্ষিণ পূর্ব আকাশে, অপশান সি উত্তর পশ্চিম আকাশে, অপশান ডি দক্ষিণ পশ্চিম আকাশে। তো সপ্তর্ষি মণ্ডল অনেকটা এরকম হয়, ঠিক আছে? 1 2 3 4 5 6 আর এখানে একটা থাকে 7টা, এরকম সপ্তর্ষি মণ্ডল হয়। তো সপ্তর্ষি মণ্ডলে দেখা যায় আকাশের কোন দিকে? উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পশ্চিম না দক্ষিণ পশ্চিম দিকে? তো সপ্তর্ষি মণ্ডল দেখা যায় কিন্তু আকাশের উত্তর পূর্ব দিকে। অপশান এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন 33 নম্বর প্রশ্ন, মডেল কী ধরনের শিক্ষা উপাদান? দারুণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। মডেল কী ধরনের শিক্ষা উপাদান? অপশান এ দ্বিমাত্রিক অনুকৃতি, দ্বিমাত্রিক, অপশান বিতে আছে ত্রিমাত্রিক অনুকৃতি, অপশান সিতে আছে প্রকৃত নমুনা, অপশান ডিতে আছে উপরের কোনোটিই নয়। ঝটপট বলো কোনটা হবে? মডেল কী ধরনের শিক্ষা উপাদান? মডেল হলো ত্রিমাত্রিক, 3D, আমরা 3D বলি যে 3D ভার্সন, তো 3D কিন্তু মডেল, ঠিক আছে? ত্রিমাত্রিক অনুকৃতি। চলো নেক্সট প্রশ্ন 34 নম্বর প্রশ্ন, দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম দিকে মানুষ পোকা মারার বিষ হিসাবে ব্যবহার করত। অপশান এ তুলসী পাতা, অপশান বি কারি পাতা, অপশান সি নিম পাতা, অপশান ডি লেবু পাতা। ঝটপট বলো 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? প্রথম দিকে মানুষ পোকা মারার বিষ হিসেবে কি ব্যবহার করত বা কোন পাতা ব্যবহার করত? তুলসী পাতা, কারি পাতা, নিম পাতা না লেবু পাতা? তো দেখো পোকা মারার জন্য নিম পাতা ব্যবহার করা হতো। অপশান সি কিন্তু সঠিক উত্তর, কারণ নিম পাতা হলো জীবাণুনাশক। আমাদের যখন ওই শরীরে ঘা পচড়া এইসব দাগ যখন হয় তখন দেখবে নিম গাছের পাতাগুলোকে ভিজিয়ে গরম করে সেই জলটা দিয়ে কিন্তু চান করালে সেই দাগ হাজরা যেগুলো হয় সেই রোগগুলো কিন্তু সেরে যায়। তাহলে এই নিম পাতা কিন্তু জীবাণুনাশক হিসেবে কাজ করে। এটা কিন্তু ক্লাস 3 বইয়ে আছে কিন্তু।
পোকা মারার বিষ হিসেবে কিন্তু কাজ করে নিম পাতা, ঠিক আছে, জীবাণুনাশক। চলো পরের প্রশ্নে আমরা মুভ করি, 35 নম্বর প্রশ্ন। বিষ্ণয়ী, ঠিক আছে, বিষ্ণয়ী সম্প্রদায়েরা কোথায় থাকে? বিষ্ণয়ী একটা আন্দোলন পড়েছিলাম আমরা, কোথায় পড়েছিলাম? 1730 সালে হয়েছিল মনে হয়। জায়গার নামটা বললাম না, তাহলে উত্তরটা পেয়ে যাবে। খেজরারি যদি হয়, ঠিক আছে, কোন জায়গার? খেজরারিটা কোথায় অবস্থিত এবার বলো তাহলে। বিষ্ণয়ী সম্প্রদায়েরা কোথায় থাকে? অপশান এতে আছে রাজস্থানে, অপশান বিতে আছে মেঘালয়ে, অপশান সিতে আছে পাঞ্জাব, অপশান ডিতে আছে মধ্যপ্রদেশ। তো বলো বিষ্ণয়ী সম্প্রদায়ের লোকেরা বা বিষ্ণয়ী সম্প্রদায়ের লোকেরা কিন্তু থাকে অপশান এ রাজস্থানে, ঠিক আছে। তাহলে রাজস্থানে বিষ্ণয়ী আন্দোলন হয়েছিল 1730 সালে। আচ্ছা সালটা একটু দেখো তো, আই থিঙ্ক মনে হয় সালটা আমি ঠিক লিখলাম কিনা মনে পড়ছে না। 1730 রাজস্থানের খেজরারিতে কিন্তু বিষ্ণয়ী সম্প্রদায়েরা লোকেরা কিন্তু বিষ্ণয়ী আন্দোলন শুরু করেছিল। চলো পরের প্রশ্ন, 36 নম্বর প্রশ্ন, আরও একটা ভিভিআই প্রশ্ন। নদ নদী থেকে প্রশ্ন কিন্তু থাকবেই থাকবে, মাস্ট বি। চ্যাপ্টারটা কিন্তু ভালো করে পড়বে, ক্লাস 5-এর বইয়ে কিন্তু খুব সুন্দর করে নদ নদী চ্যাপ্টারটা কিন্তু দেওয়া আছে। জলদাপাড়া অভয়ারণ্যের মধ্যে দিয়ে কোন নদী বয়ে গেছে? জলদাপাড়া অভয়ারণ্যের মধ্যে দিয়ে কোন নদী বয়ে গেছে? অপশান এ তিস্তা, অপশান বি তোরসা, অপশান সি মহানন্দা, অপশান ডি জলঢাকা। তো ঝটপট বলো 36 নম্বর প্রশ্ন কোনটি উত্তর হবে? জলদাপাড়া অভয়ারণ্যের মধ্য দিয়ে কোন নদী বয়ে গিয়েছে? জলদাপাড়া অভয়ারণ্য আলিপুরদুয়ার এবং আলিপুরদুয়ারের নিকটবর্তী অঞ্চলে অবস্থিত। তো এই মধ্য দিয়ে কোন নদীটি বয়ে গেছে? ঝটপট বলো 36 নম্বর প্রশ্ন। এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি তোরসা। আর জলদাপাড়া অভয়ারণ্যের মধ্য দিয়ে যে নদীটি বয়ে গেছে তার নাম হলো তোরসা। 36 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি। নেক্সট প্রশ্ন 37 নম্বর প্রশ্ন, আরও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কি বলেছে? অ্যাকোরিয়ামে এয়ার পাম্প রাখার উদ্দেশ্য হলো। অ্যাকোরিয়ামগুলো আছে সেখানে এয়ার পাম্প রাখার উদ্দেশ্য কী? অপশান এ জল পরিষ্কার করা, অপশান বি জলের অভ্যন্তরীণ চারাগুলির জন্য কার্বন ডাইঅক্সাইডের সরবরাহ করা, অপশান বি আরও অধিক অক্সিজেনকে জলে দ্রবীভূত করা, অপশান ডি অ্যাকোয়ারিয়ামের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। এই যে এয়ার পাম্পগুলো আছে সেগুলো কেন ব্যবহার করা হয়েছে? ঝটপট বলো এয়ার পাম্প ব্যবহার করার কারণ কি? তাহলে অ্যাকোরিয়ামের জলে এয়ার পাম্প রাখার কারণ হলো জলের মধ্যে অক্সিজেনের পরিমাণটাকে বাড়ানোর জন্য। এই এয়ার পাম্পগুলো থাকার ফলেই কিন্তু শীতকালে মাছের কিন্তু ঠান্ডার একটা প্রবণতা দেখা যায়। শীতকালে মাছের কিন্তু ঠান্ডা লাগে, তাই দেখবে গরমকালে যত এয়ার পাম্প ব্যবহার করা হয় শীতকালে কিন্তু অত এয়ার পাম্প ব্যবহার করা হয় না। তাহলে সাধারণত এয়ার পাম্প ব্যবহার করা হয় মাছের যে জলের মধ্যে থাকে সেই জলে অক্সিজেনের পরিমাণকে বাড়ানোর জন্য, মানে অধিক অক্সিজেনকে জলে দ্রবীভূত করার জন্য। তাহলে অপশান সি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন 38 নম্বর প্রশ্ন। কি বলেছে? পরিবেশবিদ্যা সংক্রান্ত পাঠদানে যেসব পদ্ধতি অধিক ব্যবহৃত হয়, যেসব পদ্ধতি ব্যবহৃত হয় সেগুলো কি? অপশান এ বক্তৃতা পদ্ধতি, অপশান বি বক্তৃতা সহ আলোচনা পদ্ধতি, অপশান সি প্রকল্প পদ্ধতি, অপশান ডি উপরের সবগুলি। এখানে দেখো যে সব বলেছে মানে একটা দুটো না, অনেকগুলো পদ্ধতি হবে, তাই তো পরিবেশবিদ্যা সংক্রান্ত। তো দেখো বক্তৃতা পদ্ধতিতেও পরিবেশবিদ্যা করানো যায়, আলোচনা পদ্ধতিতেও হয়, প্রকল্প পদ্ধতিতেও হয়। তাহলে তিনটেই হচ্ছে, তাহলে এখানে আমরা অপশান ডি উপরের সবগুলোই উত্তর নিয়ে নেব। নেক্সট প্রশ্ন 39 নম্বর প্রশ্ন। সমুদ্রের ইউফ্রেটিক অঞ্চলে সব থেকে বেশি কে থাকে? অপশান এ জু প্ল্যাঙ্কটন, অপশান বি ছোট মাছ, অপশান বি ফাইটোপ্ল্যাঙ্কটন, সরি ভুল বললাম, অপশান এতে আছে জু প্ল্যাঙ্কটন, অপশান বিতে আছে ছোট মাছ, অপশান সিতে আছে ফাইটোপ্ল্যাঙ্কটন, অপশান ডিতে আছে বড় উদ্ভিদ। এবার ইউফোটিক অঞ্চলটা কী জিনিস? ইউফোটিক অঞ্চল যে মানে সমুদ্রের যতখানি পর্যন্ত সূর্যের আলো যেতে পারে সেটাকে আমরা বলি ইউফোটিক অঞ্চল। তো ইউফোটিক অঞ্চল সূর্যের আলো কারের লাগে? গাছের লাগে, উদ্ভিদের লাগে, ঠিক আছে, যার কারণ উদ্ভিদরা সূর্যের আলোতে নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। তো ইউফোটিক অঞ্চলে কারা থাকবে? গাছ থাকবে। তো কোন গাছ থাকবে? বড় উদ্ভিদ না ছোট উদ্ভিদ? তো সমুদ্রে সাধারণত বড় উদ্ভিদ থাকে না, মানে বড় উদ্ভিদ খুব একটা বেশি দেখা যায় না। তো ছোটো ছোটো ফাইটোপ্ল্যাঙ্কটন যেগুলো হয় সেগুলো কিন্তু দেখা যায়। মানে ফাইটো কথার অর্থই হলো উদ্ভিদ আর জু কথার অর্থ হলো পানি, ঠিক আছে। তো ফাইটোপ্ল্যাঙ্কটন কিন্তু উত্তর হয়ে যাবে আমাদের। অপশান সি কিন্তু সঠিক উত্তর 39 নম্বর প্রশ্নের।
40 নম্বর প্রশ্ন, দারুণ প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। সম্মিলিত জাতিপুঞ্জ আন্তর্জাতিক বনবর্ষ রূপে ঘোষণা করেছে কোন সালকে? সম্মিলিত জাতিপুঞ্জ আন্তর্জাতিক বনবর্ষ রূপে বা বনবর্ষ রূপে ঘোষণা করেছে কোন সালকে? অপশান এ 2010, অপশান বি 2011, অপশান সি 2013, অপশান ডি 2008। তো ঝটপট বলো কোন সালটাকে আন্তর্জাতিক বনবর্ষ রূপে ঘোষণা করা হয়েছে? তো এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে 2011। তো আন্তর্জাতিক বনবর্ষ দিনটা কবে পালন করা হয়? 21শে মার্চ। এই দিনগুলো সম্পর্কে কিন্তু পড়বে ভালো করে, কোন দিন কী করা হয়। এবছর এই 21শে মার্চ আন্তর্জাতিক বনবর্ষর যে থিম ছিল, প্রোটোকলটা কী ছিল? বন ও স্বাস্থ্য। বন ও স্বাস্থ্য, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, 41 নম্বর প্রশ্ন, ভোপাল গ্যাস ট্র্যাজেডি, MIC মিথাইল আইসোসায়ানাইড, ঠিক আছে, MIC সেই গ্যাসটা, সেটা কি সাধারণ উৎস মহামারী, চক্রাকার মহামারী, না সংক্রামক মহামারী, নাকি অসংক্রামক মহামারী? ক্লাস 8-এর বই থেকে নেওয়া হয় প্রশ্নটা। তো বলো ভোপাল গ্যাস স্ট্র্যাটেজি কি? এখানে কিন্তু সঠিক উত্তরটা হয়ে যাবে সাধারণ উৎস মহামারী। অপশান এ কিন্তু সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 42 নম্বর প্রশ্ন, নিচের কোথায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে? তো ভারতবর্ষে সবথেকে প্রথম তারাপুর, যেটা মহারাষ্ট্রে অবস্থিত, সেখানেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। কিন্তু এখানে বলেছে নিম্নের কোথায়। এই যে নিম্নে যে 3টে জায়গা আছে, তো তার মধ্যে কোথায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে? অপশান এ ফেজারগঞ্জে নয়, আমরা একটু আগেই দেখলাম ফেজারগঞ্জ সম্পর্কে। অপশান বিতে আছে কুড়ানকুলাম, ঠিক আছে, এটা। আর অপশান সিতে আছে মণিকরণ। অপশান ডি কোনোটিই নয়। তো আমরা জানি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু আছে কুড়ানকুলামে। আর এই মণিকরণে কি আছে? এখানে ভূতাপীয় আছে, ভূতাপীয় কেন্দ্র, ঠিক আছে। তাহলে অপশান বি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে, কুড়ানকুলাম। চলো নেক্সট প্রশ্ন, 43 নম্বর প্রশ্ন, VBI প্রশ্ন। কোন পানির ক্ষেত্রে লোহিত রক্তকণিকার সংখ্যা খুব বেশি? লোহিত রক্তকণিকার সংখ্যা কোন পানিতে সব থেকে বেশি? তো অপশান এ চিল, অপশান বি মুরগি, অপশান সি গরু, অপশান ডি কুমির। দেখো এখানে যে অপশানগুলো আছে, এছাড়াও কিন্তু আমরা যদি দেখি কুকুর ও ঘোড়া, এদেরও কিন্তু লোহিত রক্তকণিকার পরিমাণ কিন্তু খুব বেশি। আরও দুটো অপশান আমি দিয়ে দিচ্ছি, এগুলোও পরীক্ষার সময় যদি থাকে, এগুলোও কিন্তু উত্তর হয়ে যাবে যদি এই অপশানগুলো যদি পরীক্ষায় থাকে। কুকুর, ঘোড়া, আচ্ছা 1 মিনিট, ঘোড়া বানানটা ভুল হয়ে গেছে। এদের কিন্তু লোহিত রক্তকণিকার পরিমাণ কিন্তু খুব বেশি। তাহলে এখানে যে 4টে অপশান আছে, তার মধ্যে কোনটা উত্তর হবে সেটা বলো আগে। কোন পানির ক্ষেত্রে লোহিত রক্তকণিকার পরিমাণ খুব বেশি? তো দেখো চিলের কিন্তু লোহিত রক্তকণিকার পরিমাণ অনেকটাই বেশি। তাহলে অপশান এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, 43 নাম্বার, চিল। নেক্সট প্রশ্ন, 44 নম্বর প্রশ্ন, কি বলেছে? কোন কোষ চোখের রেটিনায় উজ্জ্বল আলো ও বর্ণ শোষণ করতে সক্ষম? আমাদের যে চোখের রেটিনা আছে, সেই রেটিনায় উজ্জ্বল আলো এবং বর্ণ, ঠিক আছে, কোন কোষ সাহায্য করে? অপশান এ কোন কোষ, অপশান বি রড কোষ, অপশান সি রক্ত কোষ, অপশান ডি পেশি কোষ। তো আমাদের চোখের রেটিনায় 2 রকমের কোষ থাকে, একটা হলো কোন কোষ, একটা হলো রড কোষ। এই দুটো কোষের মধ্যে উত্তর হবে। তো এবার দেখো উজ্জ্বল আলো যখনই বলবে তখনই হবে কোন কোষ, আর মৃদু আলো যদি বলা হয় তখন উত্তরটা হবে রড কোষ। তাহলে চোখের রেটিনায় উজ্জ্বল আলো এবং বর্ণ শোষণ করতে সাহায্য করে কোন কোষ, এবং মৃদু আলো শোষণ করতে সাহায্য করে রড কোষ। তো এখানে 44 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কিন্তু অপশান এ হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, 45 নম্বর প্রশ্ন, ভারতের বিজ্ঞানীদের তৈরি প্রথম কৃত্রিম উপগ্রহ প্রথম? অপশান এ রোহিণী, অপশান বি অ্যাপোলো, অপশান সি স্পুটনিক, অপশান ডি আর্যভট্ট। কম বেশি সবাই এই উত্তরটা আমরা জানি, ঠিক আছে। ভারতীয় বিজ্ঞানীদের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? ওটা হলো আর্যভট্ট। তো এটাতে তো আমাদের কোনো অসুবিধা নেই। এবার বলো আর্যভট্ট কত সালে পাঠানো হয়েছিল, কত সালে উৎক্ষেপণ করা হয়েছিল, বা কত সালে তৈরি করা হয়েছিল? 1975, 1975 সালে কিন্তু আর্যভট্ট তৈরি করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, 46 নম্বর প্রশ্ন, বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালিত হয়? অপশান এ 7ই এপ্রিল, অপশান বি 1 ডিসেম্বর, অপশান সি 18 জুলাই,
অপশান সি 5ই জুন, অপশান ডিতে আছে 5ই জুন। 5ই জুন তো বিশ্ব পরিবেশ দিবস, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে না। 1 ডিসেম্বর কী হয়? এইডস দিবস, তাই তো, তাহলে এটা উত্তর হচ্ছে না। এইভাবে কিন্তু মনে রাখতে হবে ডেটগুলো, ডেট যত মনে রাখতে পারবে তত সুবিধা ভালো কিন্তু তোমাদের। তো বলো, বিশ্ব হেপাটাইটিস দিবস, তো হেপাটাইটিস বি, ঠিক আছে, তার টিকা বা এগুলো তো হেপাটাইটিস তো হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। এই ভাইরাসের যখন ভ্যাকসিন যখন তৈরি করা হয়েছিল, কে তৈরি করেছিল? ডক্টর স্যামুয়েল ব্লুমবার্গ, ঠিক আছে, ডক্টর স্যামুয়েল ব্লুমবার্গ হেপাটাইটিস বি এর ভ্যাকসিন আবিষ্কার করেছিল। তাই সেই দিনটাকে পালন করার জন্যই 28শে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস হিসাবে পালিত করা হয়। তাহলে কত? অপশান সি 28শে জুলাই। তো বিজ্ঞানীটার নাম কি? ডক্টর স্যামুয়েল ব্লুমবার্গ, ঠিক আছে, স্যামুয়েল মনে রাখলেও হবে, ডক্টর স্যামুয়েল, ঠিক আছে, ডক্টর স্যামুয়েল ব্লুমবার্গ কিন্তু বিশ্ব হেপাটাইটিস দিবসের জন্য হেপাটাইটিস বির যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন কিন্তু আবিষ্কার করেছিল। সেই দিনটাকে প্রাধান্য দেওয়ার জন্য কিন্তু 28শে জুলাই কিন্তু বিশ্ব হেপাটাইটিস দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। চলো পরের প্রশ্নে আমরা মুভ করি। 47 নম্বর প্রশ্ন, ওজোন গ্যাসের রং কী? খুব সুন্দর প্রশ্ন। আমরা এই যে ওজোন ওজোন বলি, আমরা স্ট্র্যাটোস্ফিয়ারে দেখি একটা লেয়ার থাকে, স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে একটা লেয়ার থাকে যেখানে ওজোন গ্যাসের একটা স্তরণ থাকে, যাতে সূর্যের যে ইউভি রে বা আল্ট্রাভায়োলেট রে যেটা আছে, সেই রেটা আসতে বাধা সাহায্য করে, ফলে আমরা কিন্তু ওজোন গ্যাস কিন্তু আমাদেরকে সেটাতে সাহায্য করে। এবারে এই ওজোনে কিছু ছিদ্র দেখা যায় বলে ইউভি রশ্মি প্রবেশ করতে পারে, এর ফলে কিন্তু আমাদের ত্বকে ক্যান্সার হয়। তো এই ওজোন গ্যাসের রঙটা কি? অপশান এ লাল, অপশান বি নীল, অপশান সি সবুজ, অপশান ডি হলুদ। তো ওজোন গ্যাসের রং কোনটি? ঝটপট বলো কি উত্তর হবে। তো ওজোন গ্যাসের রং কিন্তু সাধারণত গাঢ় নীল হয়, ঠিক আছে। তো এখানে গাঢ় নীল অপশানে নীল আছে, তো আমরা উত্তর অপশান বি নীল ঠিক করে নেব। তাহলে ওজোন গ্যাসের রং কি? গাঢ় নীল বা নীল। নেক্সট প্রশ্নে আমরা মুভ করছি। 48 নম্বর প্রশ্ন, 1897 সালে প্লেগ রোগের টিকা কে আবিষ্কার করেন? ক্লাস 8-এর এই প্রশ্ন দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 1897 সালে 1897 প্লেগ রোগের টিকা কে আবিষ্কার করেন? অপশান এ রবার্ট কক, অপশান বিতে আছে ভ্যালডেমার হাববিন, অপশান সিতে আছে চার্লস ডিকেন্স, অপশান ডিতে আছে এডওয়ার্ড জেনার। তো প্লেগ রোগ, বসন্ত রোগ না, প্লেগ রোগের টিকা কে আবিষ্কার করেছে? ঝটপট বলো কি উত্তর হবে। এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ভ্যালডেমার হাববিন, অপশান বি কিন্তু সঠিক উত্তর 48 নম্বর প্রশ্নের, ভ্যালডেমার হাববিন। নেক্সট প্রশ্নে আমরা মুভ করি। 49 নম্বর প্রশ্ন, ভিভিআই প্রশ্ন, কারকিউমিন যৌগটি পাওয়া যায় যে মশলায়? কারকিউমিন একটা যৌগ, এটা কিন্তু একটা জীবাণুনাশক, ঠিক আছে, জীবাণু ধ্বংস করতে সাহায্য করে, জীবাণুনাশক। এই কারকিউমিন যৌগটি পাওয়া যায় যে মশলায়, সেটি কি? অপশান এ দারচিনি বা দারুচিনি, অপশান বিতে আছে হলুদ, অপশান সিতে আছে রসুন, অপশান ডিতে আছে আদা। তো কারকিউমিন যৌগটি পাওয়া যায় কোন মশলায়? ঝটপট বলো। কারকিউমিন যৌগটি পাওয়া যায় কোন মশলায়? এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হলুদ। হলুদে কিন্তু কারকিউমিন যৌগটি কিন্তু পাওয়া যায়। তাহলে 49 নম্বরের সঠিক উত্তর অপশান বি। নেক্সট প্রশ্ন 50 নম্বর প্রশ্ন, সোজা একটা প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি আন্দোলনের আয়োজন করে কারা? অপশান এ বোধঘাট প্রজেক্ট, অপশান বি কেরল স্বাস্থ্য সাহিত্য পরিষদ, অপশান সি নর্মদা বাঁচাও কমিটি, অপশান ডি গঙ্গা দূষণ প্রতিরোধ কমিটি। তো সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? কেরালায় অবস্থিত। তো কেরালা দিয়ে একটাই অপশান আছে, বা কেরল দিয়ে একটাই অপশান আছে, তো সেটাই উত্তর অপশান বি কেরল স্বাস্থ্য সাহিত্য পরিষদ। এই ছিল আজকের আমাদের টোটাল 50টা প্রশ্ন। তোমাদের এই প্রশ্নগুলো ক্লাস 3 থেকে ক্লাস 8-এর বই থেকে নেওয়া হয়েছে, যেই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর ক্লাসটি যদি সত্যিই খুব ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবে। চ্যানেলে যদি নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবে, তাহলে নতুন ভিডিও সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তোমাদের বন্ধুরাও এই ভিডিওর সঙ্গে বা এই চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারে। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।